সবাইকে আবার একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের একটি ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ইবিএস ক্লাস নিয়ে আলোচনা করব, সিটেট পেপার 1 এর ইবিএস। তো ইবিএস এর যে মক টেস্ট আমরা নিয়েছিলাম, খুব অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন মক টেস্টের। তো প্রশ্নগুলো আপনারা দেখতে থাকুন এবং কারেক্ট আনসার কি হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন আমাদের সঙ্গে সঙ্গে। তো ইবিএস আমরা সবাই জানি স্যার, কি জানি স্যার, যে ইবিএস আমাদের কিছুটা কনসেপ্ট বেসড কোয়েশ্চন আছে এবং তারপর আমাদের প্যারাগোজিও প্রশ্ন আছে, তাই না? তো আজকে এই সবগুলা মিলিয়ে আমরা রকমারির সাথে আমরা প্রশ্নগুলো করব। হু বিল্ড দ্য গোলকোন্ডা ফোর্ট, অর্থাৎ গোলকোন্ডা দুর্গ কে নির্মাণ করেছিলেন? এটা যদি আমরা বলি তাহলে এটা কারেক্ট আনসার কি হবে আপনারা বলুন তো। এটা কারেক্ট আনসার আমাদের হবে কাকাতিয়ার রাজবংশ। ঠিক আছে স্যার, কাকাতিয়ার রাজবংশরা ইন 13th সেঞ্চুরি, মনে রাখবো আমরা, ইন 13th সেঞ্চুরিতে তারা কি করেছিল, এই সাউথ অফ ইন্ডিয়া যে সাইড, ওই সাইডে তারা কি করেছিল, একটা গোলকুন্ডা দুর্গ নির্মাণ করেছিল কাকাতীয় রাজবংশের মানুষরা। ঠিক আছে, আরো ইন ডিটেলসে দেখে নেবেন আপনারা একটু। What is the mass of an object with a density of 15 gram per milliliter and a volume of 3 milliliter? এখানে একটা জিনিস দেখুন, এখানেও মিলিলিটার আছে, এখানেও মিলিলিটার আছে, তাহলে আমাদের ইউনিটটা চেঞ্জ করতে হবে না। তো যেহেতু ইউনিটটা চেঞ্জ করতে হবে না, তো আমাদের মাসের ফর্মুলা, অর্থাৎ আমাদের ভর কত হবে, যদি ভরের আমরা যদি ফর্মুলা বের করি স্যার, তো আমরা শিখেছিলাম যে ভর ইকুয়াল টু ঘনত্ব ইনটু আয়তন। আমরা এই ফর্মুলা শিখেছিলাম যে ভর ইকুয়াল টু ঘনত্ব ইনটু আয়তন। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ইউনিট সেম আছে, এখানেও মিলিলিটার, তো আমাদের পরিবর্তন করার কোনো দরকার নাই। 15 ইন্টু 3, তো 3.45, তো 45 গ্রাম এই ক্ষেত্রে আমাদের হয়ে গেল কারেক্ট আনসার। ঠিক আছে, চলো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ নিচের কোনটি একটি স্কেলার রাশি? তো স্কেলার রাশি, ভেক্টর রাশি, এটা আমরা আগে পড়েছি। তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি যদি আমরা পড়েছি, তো স্কেলার রাশি এখানে কারেক্ট আনসার কোনটি হবে? এটা কারেক্ট আনসার হচ্ছে ভর বা মাস, এটা হবে আমাদের এই ক্ষেত্রে স্কেলার রাশি। An object in which no light ray can pass through it called, যে বস্তুর মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি যেতে পারে না তাকে কি বলা হয়? অর্ধস্বচ্ছ, স্বচ্ছ, উত্তল নাকি অস্বচ্ছ? এক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 64 আমাদের কারেক্ট আনসার কি হবে? An object in which no light ray ক্যান পাস থ্রু ইজ কল্ড, অর্থাৎ যে বস্তুর মধ্য দিয়ে কোনো আলোক রশ্মি পাস হয় না বা যেতে পারে না তাকে কি বলা হয়? তাকে বলা হয় অস্বচ্ছ। তাকে আমরা কি বলতে পারি স্যার? তাকে বলা হয় অস্বচ্ছ। Rate of dissolution of a solid depends on, দ্রবের দ্রবীভবনের হার নির্ভর করে। 66, দ্রবের দ্রবীভবনের হার নির্ভর করে, সেটা কিসের উপর নির্ভর করে? কোয়েশ্চেন নাম্বার 66 যদি বলি, তো এটা কারেক্ট আনসার হবে সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর এটা নির্ভর করে। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে দ্রবের দ্রবীভবন বা সারফেস এরিয়া। চলো, এবার আমরা যদি ইন প্যারাগজির যদি আমরা প্রশ্নে যাই, সুষমা ওয়ান্টস হার স্টুডেন্টস টু বি সেন্সিটাইজড ফর কনজারভেশন অফ ট্রিজ। সুষমা তার শিক্ষার্থীদের গাছ সংরক্ষণ সম্পর্কে সংবেদনশীল করে তুলতে চান, নিচের কোন কৌশলটি সবচেয়ে বেশি কার্যকর? 67, গ্রুপ ডিসকাশন, পোস্টার মেকিং, হেল্পিং চিলড্রেন টু অ্যাডপ্ট অ্যান্ড নার্চার এ প্ল্যান্ট, শিক্ষার্থীদের একটি গাছ গ্রহণ করে তার পরিচর্যা করতে উৎসাহিত করা। তো এখানে গাছ গ্রহণ করে পরিচর্যা করতে উৎসাহিত করা, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। অপশন নাম্বার 3 আমাদের এই ক্ষেত্রে কি হয়ে যাবে স্যার? কারেক্ট আনসার হয়ে যাবে। উভয় তার শিক্ষার্থীদের দলবদ্ধভাবে আশেপাশের মানুষের বিভিন্ন রোগ নিয়ে একটি সমীক্ষা করতে বললেন। এই সমীক্ষাটি পাঠ্য বইয়ে নেই, তো নিচের কোন শিক্ষণ কৌশলের সঙ্গে এটা প্রাসঙ্গিক নয়? দেখুন এখানে কোনটা প্রাসঙ্গিক নয় বলেছে, হুইচ অপশন ইজ নট রিলেভেন্ট ফর দ্য টিচিং লার্নিং স্ট্র্যাটেজি। তো টিচিং লার্নিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? আমরা দেখতে হবে আমাদের শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে শেখার সংযোগ গড়ে তুলে আমার বাস্তব জীবন নিয়ে চলি ভাই, তো এটা তো কারেক্ট আনসার হবে।
তথ্য সংগ্রহ এবং দলগতভাবে কাজ করার সচেতনতা গড়ে তোলে, এটাও তো আমাদের কারেক্ট আনসার হতে হবে, তাই না? সমাজের মানুষের যোগাযোগের সুযোগ করে, এটাও কারেক্ট, কিন্তু সমাজের মানুষকে রোগ সম্পর্কে সচেতন করে তেমন কোনো কথা নয়। বিভিন্ন রোগ নিয়ে সে একটা সমীক্ষা করে, সুতরাং রোগ নিয়ে সে সচেতন এখানে করছে না। তো অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। 69 জরুরি পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে প্রিয়া শিক্ষার্থীদের নিজস্ব অভিজ্ঞতা জানতে চান। জরুরি পরিস্থিতি সম্পর্কে প্রিয়া কি করলো, আলোচনা করতে গিয়ে শিক্ষার্থীদের নিজস্ব অভিজ্ঞতা জানতে চাইলেন। এক্ষেত্রে সংবাদপত্রের বিজ্ঞাপন, এলপিজি এবং বিদ্যুৎ বিল ব্যবহার করে নিরাপত্তা নিয়ে এখানে আলোচনা করা হয়। তিনি এখানে কোন শিক্ষণ পদ্ধতি অনুসরণ করছেন? সংবাদপত্রে বিজ্ঞাপন করছেন, এলপিজি, বিদ্যুৎ বিল এইগুলা ব্যবহার করে তিনি নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। এখানে তিনি কোন ধরনের শিক্ষণ পদ্ধতি ব্যবহার করেছেন? কোয়েশ্চেন নাম্বার 69। এটার কারেক্ট আনসার যদি আমরা দেখি কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 16 এটা হবে অনুসন্ধানমূলক পদ্ধতি। মানে এখানে তিনি নিজস্ব অভিজ্ঞতা জানার জন্য তিনি সংবাদপত্রের বিজ্ঞাপন ঘাটাঘাটি করছেন, এলপিজি, বিদ্যুৎ ঘাটাঘাটি করছেন, ব্যবহার করছেন। সুতরাং তিনি বিভিন্ন বিষয় নিয়ে তিনি ইনকোয়ারি করতে শুরু করেছেন। ইনকোয়ারির মাধ্যমে তিনি পরবর্তী সময় রেজাল্ট দেবেন। তো এই ক্ষেত্রে অনুসন্ধানমূলক শিক্ষণ বা অনুসন্ধান ভিত্তিক পদ্ধতি, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কমিউনিটি ইজ এ ইম্পর্টেন্ট টিচিং লার্নিং রিসোর্স বিকজ। সম্প্রদায় বা কমিউনিটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ শেখার সম্পদ, তার কারণ কি? কমিউনিটি ইজ এন ইম্পর্টেন্ট টিচিং লার্নিং রিসোর্সেস বিকজ। সম্প্রদায় একটি বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষণ শেখার সম্পদ, তার কারণ প্রবীণ ব্যক্তিরা জ্ঞানী এবং তাদের সময় আছে, তাই আমার সঙ্গে অযথা তারা বকবক করবে সেটা কোনো কথা নয় ভাই। এটা সস্তা, মানে একদম ফ্রি অফ কস্টে পাওয়া যায়, সহজ লিখবো একদম সস্তা, মানে যার কোনো ভ্যালু থাকে না, তো এই ধরনের কোনো ব্যাপার নাই। সম্প্রদায়ের সব জ্ঞান বিনা প্রশ্নে গ্রহণ করা যায়, বিনা প্রশ্ন ছাড়া সব প্রশ্ন গ্রহণ করা যায় না, সুতরাং এটাও কারেক্ট আনসার নয়। তো অপশন নাম্বার 2 হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ইট প্রোভাইডস লার্নিং অপরচুনিটি ইন রিয়েল সেটিং। বাস্তব পরিবেশে এটাকে শিখনের সুযোগ হিসাবে আমাকে দেখতে হবে। বাস্তব পরিস্থিতি সম্পর্কে, বাস্তব পরিবেশ, রিয়েল লাইফ যেখানে থাকবে, এটা কারেক্ট আনসার। আমি প্রত্যেকটা প্যাডাগজির ক্লাসে আপনাদের বলেছি। তো এই 71 প্রশ্নের কারেক্ট আনসার কি হবে আপনারা একটু ভাবুন এবং কারেক্ট আনসার কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন তো স্যার। In EBS teaching learning, linking classroom learning to life outside school and enriching it implies. পরিবেশ অধ্যয়নে শ্রেণীকক্ষের শিক্ষাকে বিদ্যালয়ের বাইরের জীবনের সঙ্গে যদি আমরা সংযুক্ত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কোয়েশ্চন নাম্বার 71 কি হবে একটু ভাবুন। দেখুন, লিঙ্কিং টেক্সট বুক টু গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যু এন্ড কনসার্ন। আমরা বিদ্যালয়ের বাইরের পরিবেশের সঙ্গে বা জীবনের সঙ্গে আমরা এই পরিবেশ অধ্যয়নের ক্লাসকে আমরা অ্যাডপ্ট করব বা আমরা সংযুক্ত করব। তো পাঠ্য বইকে বৈশ্বিক পরিবেশগত সমস্যার সঙ্গে যুক্ত করা, সমগ্র বিদ্যালয় ভিত্তিক পদ্ধতি, পাঠ্যক্রমের বাইরে যাওয়া, পাঠ্য বইয়ের বাইরে গিয়ে শেখানো। কারেক্ট আনসার হবে এটা, কারেক্ট আনসার আমাদের হবে পাঠ্য বইয়ের বাইরে গিয়ে শেখানো, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কি হবে স্যার? পাঠ্য বইয়ের বাইরে গিয়ে শেখানো বা গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুক, অপশন নাম্বার 4 এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। কারণ পাঠ্যপুস্তির বাইরে গিয়ে শেখানো মানে পাঠ্যপুস্তক পড়াচ্ছি, তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়গুলো আমরা কি করব, এখানে ছাত্রদেরকে শেখাবো, এটা এখানে বোঝাচ্ছে। চলো কোয়েশ্চন নাম্বার 72। To class 3 students, Roma taught that a father, mother and their children constitute nuclear family and its grandparent and other relatives stay along. Then this is an extended family. What do you think of this? রমা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শেখালেন যে বাবা, মা এবং সন্তান নিয়ে গঠিত পরিবার হলো একটা একক পরিবার। দাদা, দাদি বা অন্যান্য আত্মীয় থাকলে সেটা যৌথ পরিবার। এ সম্পর্কে আপনার মতামত কি? রমা is insensitive
টুয়ার্ডস হার স্টুডেন্টস। রমা শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল নয়, মানে ইনসেনসিটিভ যেটা আমরা বলি আর কি, সেন্সিটিভ যেটা ব্যাপার, তো এখানে তিনি সেন্সিটিভ নয়। এটি শিক্ষণ পদ্ধতি অন্তর্ভুক্তিমূলক নয়। ইয়েস, এখানে কিন্তু তিনি ইনক্লুসিভের কথা কিন্তু বলেননি। এই যে পয়েন্টটায় তিনি কিন্তু ইনক্লুসিভের কথা বলেননি। অ্যাকর্ডিং টু টিচিং লার্নিং অ্যাপ্রোচ, হোয়াট শুড বি হ্যাপেন্ড ইজ নট হ্যাপেনিং অ্যান্ড দ্য চাইল্ড ইজ নট গেটিং অ্যান ইনক্লুসিভ প্যাটার্ন ফর লার্নিং। এখানে কিন্তু এই যে ইনক্লুসিভ প্যাটার্ন ফর লার্নিং এর এখানে কোনো পয়েন্ট এখানে উল্লেখ করা হয় নাই। তাই এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2। Which of the following is our activities in EBS classroom? তো EBS ক্লাসরুমের ক্ষেত্রে নিচের কোনগুলা অ্যাক্টিভিটি বা শ্রেণীকক্ষের কার্যক্রম হিসেবে কোনগুলা? পিকচার রিডিং, ফিল্ড ভিজিট, ইউজ অফ ব্ল্যাকবোর্ড, না অল অফ দ্য অ্যাবভ। তো এখানে ছবি পাঠ হবে, না শিক্ষা সফর হবে, না ব্ল্যাকবোর্ডের ব্যবহার হবে, না সব কয়টি হবে? তো আমরা EBS ক্লাসে বা পরিবেশ বিজ্ঞান ক্লাসে আমরা ছবি পাঠ করাতে পারি, ফিল্ড ভিজিট করাতে পারি, ব্ল্যাকবোর্ডের ব্যবহার করতে পারি। সুতরাং অল অফ দ্য অ্যাবভ উপরের সব কয়টি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। চলো, environmental studies curriculum may lead to holistic learning children if it is। পরিবেশ অধ্যয়নের পাঠ্যক্রম শিশুদের সামগ্রিক শিক্ষায় সহায়ক হতে পারে যদি তা হয়। শিশুদের সামগ্রিক শিক্ষার সহায়ক হবে পরিবেশ অধ্যয়ন পাঠ্যক্রম যদি তা হতে পারে ইন্টিগ্রেটেড, মানে সমন্বিত, মানে একসঙ্গে, ইনক্লুসিভ বা থিমেটিক বা বিষয়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার অল অফ দ্য অ্যাবভ। আমরা কিন্তু সবগুলা বিষয় আমাদের দেখতে হবে। যদি সামগ্রিক শিক্ষা বা হোলিস্টিক ডেভেলপমেন্ট বা হোলিস্টিক লার্নিং যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে সমন্বিত, অন্তর্ভুক্তিমূলক, বিষয়ভিত্তিক এবং উপরের সবগুলি আমাদের এই ক্ষেত্রে করতে হবে। সুতরাং উপরের সব কয়টি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। চলো, in EBS textbook has a chapter on snake charmer, অর্থাৎ এখানে একটি সাপুড়ের একটা অধ্যায় এখানে দেওয়া আছে। it is intended to make children aware and be sensitized। এখানে এই সাপুড়ে অধ্যায়টি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যটা কি? EBS পাঠে সাপুড়ে বলে একটা চ্যাপ্টার আছে, তো এই চ্যাপ্টারের এখানে অন্তর্ভুক্তিটা কি বা এটার উদ্দেশ্যটা কি? সাপুড়েদের সম্পর্কে সচেতন করা, কারণ এখন শিশুদের তারা কম দেখা যায় না, এই ধরনের কোনো ব্যাপার না। সাপুড়ে আমরা দেখলেও ভালো, না দেখলেও ভালো, কোনো ব্যাপার নেই। তো কোয়েশ্চেন নাম্বার 1 এখানে আমাদের কারেক্ট আনসার হবে না। বুঝানো যে সাপুড়েরা যেন সাপের ক্ষতি না করে। ইয়েস, কোনো প্রাণীর পৃথিবীর যেন ক্ষতি না হয় এটা আমাদের দেখতে হবে। তো সাপুড়েরা যেন সাপের ক্ষতি না করে এবং জীবিকা হারানোর আগে তাদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা উচিত। একটা জীবিকা হারানোর পূর্বে অন্য একটা জীবিকার ব্যবস্থা করা উচিত, কারণ প্রত্যেক প্রাণী আমরা খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল, আপনারা জানেন, খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এখানে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। প্রাণী পালন একটি ভালো জীবিকা, এখানে সাপুড়ের সঙ্গে প্রাণী পালনের কোনো ব্যাপার নাই ভাই। সাপ একটা বিষাক্ত প্রাণী, তাকে পালার কোনো কথাই আসে না। এটি একটি অবৈধ কাজ, এটা কোনো অবৈধ কাজও নয়। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। চলো, 76, which is most relevant to the midday meal time in school? বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজনের সময়টি সবচেয়ে কিসের জন্য বেশি গুরুত্বপূর্ণ বলতে পারি? এটি পরিবেশ অধ্যয়নের একটি ভালো শিক্ষণ। এই সময় আমরা EBS শিখতে পারি। আমরা খেতে খেতে আমরা কি করতে পারি? মধ্যাহ্ন ভোজন খেতে খেতে আমরা শিখতে পারি EBS। ঠিক আছে স্যার। ইট ইজ ফর চিলড্রেন হু কাম এমটি স্টমাক টু স্কুল। শিশুরা খালি পেটে স্কুলে আসে তার জন্য না স্যার, এটা কোনো ব্যাপার না। এটি শিক্ষাদানের মূল্যবান সময় নষ্ট করে, সেটাও কোনো ব্যাপার না। শিক্ষাদানের মূল্যবান সময় আমরা খেতে খেতে, হাঁটতে হাঁটতে, খেলতে খেলতে, নাচতে নাচতেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। সুতরাং অপশন নাম্বার 3 কোনো ব্যাপার না। এর সঙ্গে শিক্ষণ শেখার কোনো সম্পর্ক নেই। আছে স্যার, যদি পেট খালি থাকে, যদি খালি পেটে হয়, মাথা ব্যথা হবে, পেট ব্যথা হবে, তখন পড়ায় মনোযোগ নষ্ট হবে, তখন পড়াটা গুল্লায় চলে যাবে, ছক্কায় চলে যাবে। সুতরাং এটা কারেক্ট আনসার হবে না। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। চলো, what does learning without burden in the context of environmental studies implies? পরিবেশ অধ্যয়নের ক্ষেত্রে শিখন যেন বোঝা না হয়, এটা বলতে আমরা কি বুঝি? পরিবেশ অধ্যয়নের ক্ষেত্রে লার্নিংটা যেন বোঝা না হয়। বোঝা মানে এই যে বার্ডেন যেন না হয়, লার্নিং উইদাউট বার্ডেন যেন না হয়। তো এই জন্য আমরা কি বলতে পারি? কোয়েশ্চন নাম্বার 77, লেস নাম্বার অফ চ্যাপ্টার্স ইন EBS টেক্সট বুক। পাঠ্য বইয়ে অধ্যায়ের সংখ্যা কমানো।
শিক্ষণের চাপ কমানো, আমরা পাঠ্য বইয়ে কিন্তু অধ্যায়ের সংখ্যাটা আমরা কমাইতে পারি না, কারিকুলাম যে দেওয়া আছে সেটাই কিন্তু আমরা হাফ করতে পারি না, স্কুল ব্যাগের ওজনও কমাতে পারি না, সুতরাং আমরা শিক্ষণের যেটা চাপ আছে এটা আমরা কমাতে পারি। লোড অফ কম্প্রিহেনশন নিডস টু বি রিডিউসড, আমরা শিক্ষণের চাপটা আমরা কি করতে পারি স্যার, আমরা কমাতে পারি। চলো কোয়েশ্চেন নাম্বার 78 কি দিয়েছে আমরা একটু দেখে নেব। হোয়াট পারপাস ডাজ গ্রুপ লার্নিং সার্ভ ইন এন ইভিএস ক্লাসরুম? তো পরিবেশ অধ্যয়নের শ্রেণীকক্ষে দলগত শিক্ষণের উদ্দেশ্যটা কি, আমরা যদি দেখি কোয়েশ্চেন নাম্বার 78, দলগত শিক্ষণ হবে মেধাবী এবং দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে প্রতিকামূলক না স্যার, আমরা কখনো আলাদা করি না। সহযোগিতা এবং একসঙ্গে কাজ করার মূল্যবোধ গড়ে তোলা এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, তো সহজ কোঅপারেশন করব, ওয়ার্কিং টুগেদার করব, তখনই তো আমরা গ্রুপ লার্নিং করব। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। টু ম্যানেজ স্টুডেন্টস ইজিলি অ্যান্ড রিডিউস ওয়ার্কলোড, এটা কোনো কথা না। বয়েজ অ্যান্ড গার্লস ক্যান লার্ন সেপারেটলি, আলাদা করলে যদি শিখাই তাহলে গ্রুপ লার্নিং কি করে হলো, সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার 2 আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। চলো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বালা, BALA? তো বালা এর ফুল ফর্ম কি, এটা কারেক্ট আনসার কি হবে স্যার? আপনাদের অনেকের জানা আছে, তো আপনারা সবাই কমেন্ট বক্সে কারেক্ট আনসারটা করুন, তো খুব তাড়াতাড়ি জানিয়ে দিন এই প্রশ্নের কারেক্ট আনসারটা কি হতে পারে। 79 প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্টে জানান। এটা হচ্ছে বিল্ডিং এজ লার্নিং এইডস, অর্থাৎ একটা বিল্ডিংকে শিক্ষণের যে TLM হিসেবে ব্যবহার করে, কারণ একটা বিল্ডিং এর মধ্যে অনেক ধরনের চিত্রাঙ্কন অঙ্কন করা হয়, অনেক কিছু জিনিস এখানে অঙ্কন করা হবে, সুতরাং বিল্ডিং এজ এ লার্নিং এইডস এটা বলা হচ্ছে। তো এটা কারেক্ট আনসার যদি দেখি এটা হবে বিল্ডিং এজ লার্নিং এইড, যেটা এইমাত্র বললাম। চলো এবার কোয়েশ্চন নাম্বার 80, হোয়াট ডু অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক মিনস? অল্টারনেটিভ ফ্রেমওয়ার্কস বলতে কি বোঝায়? অল্টারনেটিভ মানে একটা বিকল্প আর কি, তো বিকল্প ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়? কোয়েশ্চন নাম্বার 80 যদি আমরা দেখি স্যার, 80 আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ব্যাখ্যা থেকে ভিন্ন ধারণা, ইয়েস একটা কিছুটা ডিফারেন্ট কিছু একটা আমরা দেখবো। অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক, আইডিয়াস প্রেজেন্টলি হেল্ড বাই সায়েন্টিস্ট এন্ড সোশিয়াল সায়েন্স, না all ideas that are firmly held by children, এটাও সম্ভব না। টেক্সট বুক এক্সপ্লেনেশন অফ ভ্যারিয়াস ফিজিক্যাল ফেনোমেনা, এখানে ফিজিক্যাল ফেনোমেনার কোনো ব্যাপার নাই, এখানে যে আনুষ্ঠানিকভাবে যেটা স্বীকৃত ব্যাখ্যা দেওয়া হচ্ছে তার থেকে একটা ভিন্ন ধারণা হচ্ছে, এখানে কিছুটা ডিফার বা একটা ভিন্ন ধারণা বা আইডিয়াটা একটা ডিফারেন্ট হবে, সুতরাং এটা অপশন নাম্বার 1 এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট। ওমেন আর উইকার দেন ম্যান, ইট ইজ কি হয়, নারীরা পুরুষের তুলনায় যদি দুর্বল হয়, এটি একটি কিসের উদাহরণ? বৈজ্ঞানিক সত্যি, গতানুগতিক ধারণা, কুসংস্কার নাকি মিথ? এটা কারেক্ট আনসার হবে মিথ, এটা হচ্ছে ভুল ধারণা, এটা একটা ভুল ধারণা। বর্তমানে কিন্তু এখন আর ছেলে এবং মেয়ের মধ্যে তেমন পার্থক্য তেমন দেখা যায় না, সবই সবল ভাই, কেউ দুর্বল নয় এখানে, ঠিক আছে না? পরিস্থিতির সামনে আসলে বুঝতে পারবেন কে দুর্বল কে সবল, আসলে কেউ দুর্বল না এখানে, সবাই কিন্তু সবল, তো এটা একটা ভুল ধারণা, তো ভুল ধারণাকে বলা হয় মাইথ। হোয়াট ইজ দ্য লোকেশন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড গোয়া উইথ রেসপেক্ট অফ বিহার ইন ইন্ডিয়া? ভারতের মানচিত্রে বিহারের তুলনায় জম্মু ও কাশ্মীরের এবং গোয়ার অবস্থানটা কোথায়? আমরা যদি মানচিত্রটা যদি আপনারা একবার একটু লক্ষ্য করেন, তখন আপনারা দেখতে পাবেন যে বিহার ইজ লোকেটেড ইস্টওয়ার্ড অন দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, ঠিক আছে না? ইস্টের দিকে ভারতের ইন্ডিয়ার যেটা ম্যাপ তার ইস্ট দিকে আছে বিহার। তারপর রিলেটিভ টু ইট বাকি যেগুলো রয়েছে, জম্মু ও কাশ্মীর ইজ লোকেটেড এক্স্যাক্টলি টু দ্য নর্থ ওয়েস্ট, জম্মু ও কাশ্মীর আমরা নর্থ ওয়েস্টের দিকে পাই এবং আমরা কাশ্মীর পাই সাউথ ওয়েস্টে, সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শুধু যে এই প্রশ্নটা, এই ধরনের ম্যাপ দেখে বাকি জায়গাগুলো একটু চোখে চোখে রাখবেন, এখান থেকে প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে চলেছে, পরবর্তী যে পরীক্ষা আসছে আপনাদের। Under which of the following condition will the process of evaporation be slowest? কোন অবস্থায় বাষ্পীভবনের হার সবচেয়ে কম হবে? বাষ্পীভবনের হারটা কবে কম হবে? 83, যখন পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং তাপমাত্রা উভয়ই কমবে তখন কিন্তু বাষ্পীভবনের হারটা কমে যাবে। আজকে আমি কনসেপ্ট নিয়ে তেমন বেশি আলোচনা করছি না, আমি হালকা শুধু কোয়েশ্চন নিয়ে আলোচনা করছি, কনসেপ্টের ক্লাস আমরা অন্য সময় কনসেপ্টের ক্লাসে আমরা আলোচনা করে থাকি।
The ability to understand a relative's position of place, distance, and directions is এই স্থানগুলির আপেক্ষিক অবস্থান, দূরত্ব এবং দিক যে বোঝার দক্ষতা, এই বোঝার দক্ষতাকে আমরা কি বলতে পারি? যে কোনো বিভিন্ন স্থান, এই স্থানের আপেক্ষিক অবস্থান বলুন, দূরত্ব বলুন বা দিক, দিক মানে যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই দিকগুলার বোঝার দক্ষতাকে আমরা কি বলতে পারি? 84, এটাকে বলা হবে মানচিত্র দক্ষতা। আমরা মানচিত্রের মধ্যে কিন্তু এইগুলা সবগুলা দেখতে পাই, এটাকে বলা হচ্ছে কি স্যার? ম্যাপিং স্কিল, তাই না? তারপর কোয়েশ্চন নাম্বার 85, দেখুন এনসিএফ। এনসিএফ কিন্তু আমাদের ইডিএসও ছাড়ছে না ভাই, এনসিএফ। The National Curriculum Framework NCF recommended environmental studies to be taught as an integrated curriculum area at the primary level. কোন জাতীয় শিক্ষাক্রম কাঠামো প্রাথমিক স্তরে পরিবেশ অধ্যয়নকে সম্মানিত বিষয় হিসেবে পড়াশোনার সুপারিশ দেয়? তো এটা কারেক্ট আনসার আমাদের হবে NCF 1975. NCF 1975 and its policy paper recommends environmental education in primary classes. ঠিক আছে। 86. Which region has the practice of shifting cultivation in India? ভারতের কোন অঞ্চলে জুম চাষের বেশি প্রচলন রয়েছে? জুম চাষ বা ধুমচে চাষ, জুম চাষ, এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে, নর্থ ইস্টার্ন রিজনে বা উত্তর পূর্ব ভারতে কি হয়? ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে, ঠিক আছে, জুম চাষ বেশি হয় পাহাড়ি এলাকায় যেগুলা রয়েছে, এটা আমরা সবাই জানি। Which one of the following statement is not true of hydropower generated from the river's dam? নদী বাঁধ থেকে উৎপন্ন যে জলবিদ্যুৎ সম্পর্কে নিচের কোন বক্তব্যটা সঠিক নয়? কোয়েশ্চন নাম্বার 87, কি হতে পারে স্যার? কোয়েশ্চন নাম্বার 87 কোনটা সঠিক নয়? এটি জল বা বায়ু দূষণ করে না। আচ্ছা, যদি আমরা নদীবাঁধ থেকে যদি জল বিদ্যুৎ করি তাহলে এটা জল বা বায়ু দূষণ করে না, এতটা ঠিক আছে। জল বিদ্যুৎ প্রকল্পের বড় পরিবেশগত প্রভাব থাকতে পারে, ঠিক আছে না? বড় প্রভাব থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাঁধ আদিবাসীদের তাদের নদীকেন্দ্রিক জীবন থেকে উচ্ছেদ করে। বাঁধ টেকসই উন্নয়নকে উৎসাহিত করে না স্যার। বাঁধটা এনকারেজ করে না সাস্টেনেবল গ্রোথের ক্ষেত্রে। সুতরাং এটা কারেক্ট আনসার অপশন নাম্বার 4, এটা সঠিক নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ আর গ্রিন হাউস গ্যাস? এখানে দেখো গ্রিন হাউস গ্যাস কোনটি? আমরা যে গ্রিন হাউস গ্যাস বলে থাকি, তো গ্রিন হাউস গ্যাস এখানে কোনটি? কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওয়াটার ভেপর, জলীয় বাষ্প। তো এখানে কিন্তু উপরের সব কয়টি কিন্তু এক একটা কি স্যার? গ্রিন হাউস গ্যাস। তারপর কোয়েশ্চন নাম্বার 89, হোয়াই আর কোল্ড ডিজার্ট ইন ইন্ডিয়া নট এফেক্টেড বাই দ্য মনসুন? ভারতের শীতল মরুভূমি কেন মৌসুমী বায়ুর প্রভাবে খুব বেশি প্রভাবিত হয় না? ঠিক আছে, ভারতের শীতল মরুভূমি কেন মৌসুমী বায়ুর প্রভাবে খুব বেশি প্রভাবিত হয় না? কোয়েশ্চন নাম্বার 89 যদি আমরা বলি, এটার কারেক্ট আনসার হবে এগুলি হিমালয়ের বৃক্ষছায়া অঞ্চলে অবস্থিত, যার কারণে মৌসুমী বায়ুর প্রভাবে খুব বেশি হয় না। এটা আপনারা কনসেপ্টে অনেকবার দেখেছেন। শেষের কোয়েশ্চন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর টার্নিং তাজমহল ইয়েলো? তাজমহলের সাদা রং হলুদ হয়ে যাওয়ার জন্য প্রধানত কোন গ্যাসটা দায়ী? ওয়াও ভাই, কোয়েশ্চন নাম্বার 90। There are reasons behind the yellow color of Taj Mahal due to acid. কি অ্যাসিড স্যার? অ্যাসিড। কি অ্যাসিড স্যার? অ্যাসিড ইন এয়ার পলিউশন in which the amount of sulfur dioxide is very high. Yes স্যার, সালফার ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে কি হয়েছিল? তাজমহলের কালারটা আর সাদা রংটা হলুদ হয়ে গিয়েছিল। ঠিক আছে না? তো এই ছিল আমাদের আজকের ইবিএসসি এর অতি গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন। আপনাদের কার কয়টা প্রশ্ন কারেক্ট হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের। ঠিক আছে, পরবর্তী সময় কি ধরনের ক্লাস আপনারা চান
ইবিএস কন্টেন্ট, ইবিএস প্যাডাগজি, কি ধরনের ক্লাস আপনাদের প্রয়োজন হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের উপর কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ক্লাস সাজাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন। জয় হিন্দ।